আসসালামু আলাইকুম। জৈব রসায়নের লাস্ট ক্লাস এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, কারণ এইটা হইতেছে অ্যাকচুয়াল থিওরি পার্ট জৈব রসায়নের। এর আগের যে পার্টগুলো পড়ছে এটা হচ্ছে বেসিক, আর এটা হচ্ছে অ্যাকচুয়াল থিওরি পার্ট, যেটা তোমাকে ট্রিক্স দিয়ে মুখস্থ করাই দিব ইনশাল্লাহ, আমি ট্রাস্ট মি। ফার্স্টে দেখো এখানে একটা কথা লেখা আছে, পৃষ্ঠা নাম্বার 300, জয়, যদিও তোমাদের সাথে বোধহয় আমার মিলবে না। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা লেখা আছে, সেটা হচ্ছে একটা পরীক্ষার নাম, সেটা হচ্ছে লেসাইন পরীক্ষা। ইংলিশ নামটা একটু খেয়াল করো, ইংলিশ যদি দিয়ে দেয় কখনো সেটা আবার বললো না যে ভাই এটা পড়ার নাই। মেইন কথা হচ্ছে লেসাইন পরীক্ষার সাহায্যে তোমাকে দুইটা কোশ্চেন হবে। এক নাম্বার, লেসাইন পরীক্ষায় কি ব্যবহার করা হয়? সোডিয়াম ধাতু। দুই নাম্বার, হ্যালোজেন শনাক্তকরণ অথবা হ্যালোজেন ব্যতীত নাইট্রোজেন, সালফার, ফসফরাস, সাথে আমি লিখে রাখছি হ্যালোজেন, এই চারটা যৌগ শনাক্তকরণের জন্য আমাদের লেসাইন পরীক্ষা করা হয়। তাহলে আমি কি বলছি? লে সাইন, লে সাইন। আমি কি বলতেছি? খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো। নে সাইন, নে সাইন, এন সালফার, ফসফরাস, সাথে হ্যালাইট। নে সাইন, লে সাইন, নে সাইন, মানে সাইন করতেছো, মানে সালফার। সালফার মনে থাকতে তোমার অটোমেটিকলি নাইট্রোজেন, সালফার, ফসফরাস, হ্যালাইট এটা মনেই থাকবে, কারণ এটা পরপর অবস্থিত। এবং দুই নাম্বার যেটা মনে রাখতে হবে, এই সাইন তো তুমি যে করবা কি দিয়ে করতে হবে? সোডিয়াম ধাতু দিয়ে করতে হবে। বাস, কাহিনী শেষ। এখন আসো আমাদের এই পৃষ্ঠার কিছু নাই, এর পরের পৃষ্ঠায় গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। আমি একটু ব্যাকে যাই। সেটা হচ্ছে, আমরা জানি যে আমাদের একটা পার্ট ছিল হচ্ছে কার্বনিল মূলক যুক্ত যৌগ নিয়ে, কার্বন কার্বন দ্বিবন্ধন বিশিষ্ট দ্বিতীয় সমগোত্রক। আমি বারবার বলতেছি, গলা ব্যথা হয়ে গেছে। কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত দ্বিতীয় সমগোত্রকে কার্বনিল মূলক যুক্ত যৌগ অ্যালডিহাইড এবং কিটোন। শুধুমাত্র তোমাকে যদি বলা হয় এই কার্বনিল মূলকটা শনাক্তকরণের, কি বলছি, কার্বনিল মূলক শনাক্তকরণে কোন টেস্ট করা হয়? উত্তর হচ্ছে 2,4-DNP টেস্ট, 2,4-ডাইনাইট্রোফেনল টেস্ট। আমি তোমাকে বুঝাইতে পারছি? যদি বলা হয় শুধুমাত্র কার্বনিল মূলক শনাক্তকরণ, এখন কার্বনিল মূলকের মধ্যে দুইটা আছে, অ্যালডিহাইড। আমরা জানি অ্যালডিহাইড টরেন্ট বিকারক পরীক্ষা দেয়, অর্থাৎ সিলভার দর্পণ পরীক্ষা দেয় কিন্তু কিটোন দেয় না, আবার ফেহলিং দ্রবণ পরীক্ষা দেয় কিন্তু কিটোন দেয় না। নিচে একটা কথা লেখা আছে, নিচের কোন যৌগ, দেখো এখানে একটা কথা লেখা আছে, ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিডও ফেহলিং দ্রবণ, দেখো মিল আছে, ফ ফেহলিন দ্রবক পরীক্ষা দেয়, ফেহলিন দ্রবণ পরীক্ষা দেয় কিন্তু 2,4-DNP টেস্ট দিবে না। এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই 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 গুরুত্বপূর্ণ, যে নিচের কোন যৌগটি ফেহলিং দ্রবণ পরীক্ষা দেয় বা ফেহলিং দ্রবণে লাল অধক্ষেপ সৃষ্টি করে কিন্তু 2,4-DNPH টেস্ট দেয় না? উত্তর হচ্ছে ফর্মিক অ্যাসিড। আচ্ছা, আমরা এখান থেকে আর কিছু পড়বো না, আমরা পড়ে আসবো। এখন আসো সরাসরি আইআর স্পেকট্রোস্কোপি শোষণ ব্যান্ড থেকে আমাদের মূলক শনাক্তকরণ। সবার প্রথমে এখান থেকে আমি যা পড়াবো, যেইটুক দাগাবো শুধু সেইটুক পড়বা। হ্যাজল নেওয়ার কিছু হয় নাই, কিচ্ছু না বোঝার কিছু হয় নাই, কঠিন করার কিছু হয় নাই, খুবই সহজ। ফার্স্ট কোশ্চেন, আমরা জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণ, প্রথম কোশ্চেন খেয়াল করো। জৈব যৌগের কি মূলক? কার্যকরী মূলক শনাক্তকরণে, কার্যকরী মূলক শনাক্তকরণে কোন রশ্মি ব্যবহার করা হয়? আইআর, ইনফ্রারেড। মানে কি? অতিবেগুনি না, অবলোহিত রশ্মি। রেড মানে লাল, অবলোহিত। এক নাম্বার কোশ্চেন। দুই নাম্বার কোশ্চেন, আইআর তিন প্রকার, মিডিল, ফার, নিয়ার। এর মধ্যে আমরা কোনটা ইউজ করব? মিডিল আইআর ইউজ করব। কি ইউজ করব? মিডিল আইআর ইউজ করব। কথা বোঝা গেছে? মিডিল আইআর এর যে তরঙ্গ দৈর্ঘ্য কত থেকে কত, এইটা আমাদের জানতে হবে। টানা মুখস্থ, একদম সহজ বললাম, 2.5 থেকে 25 মাইক্রোমিটার। বোঝা গেছে? তাহলে জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণে কি ব্যবহার করা হয়? আইআর রশ্মি। মানে কি? অবলোহিত। কি লোহিত? মধ্য। এবং কত তরঙ্গ দৈর্ঘ্যে? 2.5 থেকে 25 মাইক্রোমিটার। সহজ না? সহজ। এখন নিচের দিকে কোনো কথা এখান থেকে তুমি কিছুই পড়বা না, তুমি পড়বা হইতেছে এই লাইনটা, মিডিল আইআর রশ্মির কি বর্ণালী? শোষণ বর্ণালী দ্বারা জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্ত করা হয়। দুই নাম্বার, এই যে শোষণ বর্ণালীতে তরঙ্গ সংখ্যা, আমরা তরঙ্গ দৈর্ঘ্য পড়ছি 2.5 টু 25 মাইক্রোমিটার, তাহলে তরঙ্গ সংখ্যা কম্পাঙ্ক কত? 1000 থেকে
4000 সেন্টিমিটার ইনভার্স 1। এইটা খুবই আসে, ওকে, এইটা খুবই আসে। এই দেখো, এই প্রশ্নটাই বললাম এখান থেকে উঠাই দিবে, আর কিছু না। এখন তোমাকে একটা কথা, গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হইতেছে এই ছকের থেকে আমি তোমাকে 3টা জিনিস মুখস্থ করায় দিব, আর কিচ্ছু মুখস্থ করবা না। কি বলছি? এই ছকের থেকে শুধুমাত্র 3টা জিনিস মুখস্থ করায় দিব, আর কিচ্ছু মুখস্থ করার দরকার নাই। এক, তোমাকে অ্যালডিহাইড মূলক বা কিটোন মূলক বা অ্যাসিড বলুক বা অ্যাস্টার বলুক, তোমার তরঙ্গ সংখ্যা হবে 1700 থেকে 1750। প্রশ্ন হবে এরকম, আইআর স্পেকট্রোস্কোপিতে অ্যালডিহাইড শনাক্তকরণে নিচের কোন তরঙ্গ সংখ্যা ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে 1700 থেকে 1750। একটা মান মুখস্থ করতে পারবা না? অবশ্যই পারবা, এই মেধা তোমার অবশ্যই আছে। 2 নাম্বার সমস্যা হচ্ছে হাইড্রক্সিল কার্যকরী মূলক। হাইড্রক্সিল কার্যকরী মূলক 2 ভাবে হইতে পারে। একটা হইতে পারে সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন যুক্ত, আর একটা হচ্ছে হাইড্রোজেন বন্ধনবিহীন একক অণু। দেখো, 3200 থেকে 3600, একটা হচ্ছে 3600 থেকে 3640। তরঙ্গ সংখ্যা মানে কি? সহজ কথা, কাপাকাপি করতেছে, ফ্রিকোয়েন্সি কাঁপতেছে না? কাপার কারণে তো তোমার কম্পাঙ্ক হইতেছে, কম্পাঙ্ক। তোমাকে কোনো কিছু দিয়ে আমি বন্ড করলাম, মানে কি? বাইধে নিলাম। ধরো আমি তোমাকে এখান থেকে হাত দিয়ে বাইধে নিলাম, তোমার নড়াচড়া কমবে না বাড়বে? কমন সেন্স দিয়ে বলো। একটা জিনিস বারবার নড়তেছে, তুমি তাহলে কি করো? দেখবা যে জোরে টাইট দিয়ে বাঁধো, গিট্টি বাঁধো। মানে যখন তুমি কোনো কিছু বন্ড করবা বা বাইধে দিবা, তখন তরঙ্গ সংখ্যা কি হবে? কমে যাবে। হাইড্রোজেন বন্ধন, এখানে বন্ধন আছে, তাহলে সেটা হবে 3200 থেকে 3600। আর অ্যালকোহল ফেনল একক অণু, এখানে কোনো হাইড্রোজেন বন্ধন নাই, তাহলে সেটা শুরুই হবে 3600 থেকে 3640। তাহলে 3টা মান মুখস্থ রাখা খুব বেশি টাফ? নো, কোনো সমস্যা নাই। আমাদের আইআর স্পেকট্রোস্কোপি থেকে আর কোনো পড়া নাই, আর কিচ্ছু পড়তে যায় না। আমরা সরাসরি চলে আসি হচ্ছে গ্লিসারিন এবং ফেনল, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক আমাদের মেডিকেলে। খুবই গুরুত্বপূর্ণ টপিক। নিচের দিকে দেখো আমাদের কি পড়তে হবে। ফার্স্ট যেই তোমাকে পড়তে হবে সেটা হচ্ছে গ্লিসারিনের বয়লিং টেম্পারেচার বা বয়লিং পয়েন্ট 290°C। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। নিচের দিকে আসো, সেটা হচ্ছে গ্লিসারিনের অপর নামটা আমাদের লাগবে গ্লিসারল বা প্রোপেন 1,2,3 ট্রাইঅল। তাহলে এটা কি? এটা অবশ্যই একটা পলিহাইড্রিক অ্যালকোহল, যেটা আমি উদাহরণেও পড়াইছিলাম। এরপরে গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেটা হচ্ছে গ্লিসারন প্রস্তুতির 3টা প্রসেস। 1 নাম্বার প্রসেস তেল বা চর্বির ক্ষারীয় আদ্র বিশ্লেষণ, তেল বা চর্বির অম্লীয় আদ্র বিশ্লেষণ। খুবই সহজ। তাহলে ক্ষারীয় আদ্র বিশ্লেষণকে কি বলে? সাবান বলে, সাবানায়ন। মনে রাখবা, সাবান একটা ক্ষার, এটা আমরা ছোটবেলা সবার থেকে জানি। সাবান ক্ষার। সাবান কি? সাবান বললাম কোনো অ্যাসিড না, সাবান বললাম একটা ক্ষার। ঠিক আছে, সাবান কি? ক্ষার। তোমাকে প্রশ্নটা করা হবে এরকম যে গ্লিসারিন প্রস্তুতির ধাপ 9 কোনটি? আমরা জানি ক্ষারীয় আদ্র বিশ্লেষণ, অম্লীয় আদ্র বিশ্লেষণ। তাহলে তুমি বুঝতে পারতেছো ক্ষারীয় আদ্র বিশ্লেষণ মানে হচ্ছে সাবানায়ন প্রক্রিয়া। নিচের কোনটিকে সাবানায়ন, গ্লিসারিন প্রস্তুতি সাবানায়ন প্রক্রিয়া বলা হয়? তেল বা চক্রির অম্লীয় আদ্র বিশ্লেষণ, ক্ষারীয় আদ্র বিশ্লেষণ, প্রোপিন থেকে, নাকি কোনোটি নয়? এটা হচ্ছে কোশ্চেন। 2 নাম্বার হচ্ছে অম্লীয় আদ্র বিশ্লেষণ। তাহলে অম্লীয় আদ্র বিশ্লেষণে কি পাবো? একটা অ্যাসিড পাবো, এই দেখো ফ্যাটি অ্যাসিড পাইছি। আর ফ্যাটি অ্যাসিড মানেই সাথে গ্লিসারল পাবো, কারণ কি? এটা তো একটা চর্বি। প্রোপিন থেকে গ্লিসারিন, এই কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিচের কোনটি গ্লিসারিন প্রস্তুতির আধুনিক সংশ্লেষণ পদ্ধতি? উত্তর হচ্ছে প্রোপিন থেকে গ্লিসারিন। উত্তর কি? প্রোপিন থেকে গ্লিসারিন। বাস। এখন একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন 3 স্টার দিয়ে আমি দাগাই দিব, তুমিও 3 স্টার দিয়ে দাগাই দিবা। সেটা হচ্ছে স্পেন্ট লাই। কি জিনিস পড়া লাগবে না? স্পেন্ট লাই কত পার্সেন্ট গ্লিসারিন থেকে? 3 থেকে 5%। আমি 3 স্টার দিয়ে দিচ্ছি, আবারও দিচ্ছি। সেটা হচ্ছে 3 থেকে 5%। তাহলে আমার সাথে বলো একবার, গ্লিসারিন এটা একটা কি? 1 2 3 ট্রাই হাইড্রক্সি গ্লিসারল, অর্থাৎ এই কিচ্ছু না, এটা একটা প্রোপেন 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল, যেখানে 3টা কার্বনেই হাইড্রক্সিল আছে। তাহলে 1 2 3 ট্রাই হাইড্রক্সি পেন্টেন বা প্রোপেন, পেন্টেন বলতেছি, প্রোপেন। এটা প্রস্তুতি করা যায় কয়ভাবে? এটা বয়লিং পয়েন্ট কত? 290°C। 3 ভাবে প্রস্তুত করা যায়। সাবানায়ন প্রক্রিয়া, ক্ষারীয় আদ্র বিশ্লেষণ, ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল থেকে, ফ্যাটি অ্যাসিড থেকে এবং গ্লিসারল থেকে, সেটা হচ্ছে অম্লীয় আদ্র বিশ্লেষণ। আর একটা আছে প্রোপিন থেকে, আধুনিক সংশ্লেষণ পদ্ধতি। আচ্ছা, গ্লিসারিনে স্পেন্ট লাই কত পার্সেন্ট গ্লিসারিন? 3 থেকে 5%। এনাফ এনাফ এনাফ, এখান থেকে আর কিচ্ছু লাগবে না। গ্লিসারিনের শনাক্তকারী বিক্রিয়া ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। বলো তো গ্লিসারিনের শনাক্তকারী বিক্রিয়াটার নাম কি? অ্যাক্রোলিন টেস্ট। এটা মেডিকেলে আইসে গেছে। কি টেস্ট? অ্যাক্রোলিন
টেস্ট, একদম টানা মুখস্থ ভাই, টানা 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 মুখস্থ। এই কথাটা আমি তোমাকে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে অ্যাক্রোলিন টেস্ট। এই অ্যাক্রোলিনের সংকেতটা আমার লাগবে, সেটা হচ্ছে দেখো অ্যাক্রোলিন, ইন মানে কি, এটা একটা অ্যালকিন। অ্যালকিন গ্লিসারিন থেকে তৈরি হয়েছে, গ্লিসারিন 3 কার্বন, তাহলে এটাও 3 কার্বন, মানে এটা প্রোপিন। প্রোপিন শেষে একটা অ্যালডিহাইড যুক্ত আছে, তাহলে প্রোপিন অ্যালডিহাইড, ঠিক আছে। তাহলে আমাদের এই অ্যাক্রোলিনের সংকেতটা মুখস্থ রাখতে হবে, CH2 ডাবল বন্ড CH বন্ড CHO। আচ্ছা, এখন নিচের দিকে আসো, ফেনল। আসো ফেনলের মধ্যে ঢুকি। আমরা জানি ফেনল এর অপর নাম হচ্ছে কার্বলিক অ্যাসিড। কি নাম? কার্বলিক অ্যাসিড। বাসা বাড়িতে সাপ পোকামাকড় ছড়ানোর যাতে না আসে সেই ক্ষেত্রে আমরা কার্বলিক অ্যাসিড ব্যবহার করি। এইটা একই সাথে একটা জীবাণুনাশক এবং পচন রোধক। আসলে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে এই যে লাইনটা, এটাকে এর আগেও আমি পড়াই দিচ্ছি, আবারও পড়াচ্ছি। 2,4,6 ট্রাইনাইট্রোফেনল, 2,4,6 ট্রাইনাইট্রোফেনল এর একটা নাম হইতেছে পিক্রিক অ্যাসিড বা বার্নল ক্রিম, যেটা আমাদের কিসে ব্যবহৃত হয়? বার্নল ক্রিম রূপে পোড়া ক্ষতে ব্যবহৃত হয়। দেখো যে পোড়া ক্ষত বা ত্বক পুড়ে যাওয়া, পিক্রিক অ্যাসিড মিল আছে। তাহলে পিক্রিক অ্যাসিড কি? 2,4,6 ট্রাইনাইট্রোফেনল, 2,4,6 ট্রাইনাইট্রোফেনল, যার অপর নাম পিক্রিক অ্যাসিড বা বার্নল ক্রিম। দ্যাটস ইট। এখন আসো, এইখানে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এই নিচের দিকে দুইটা পার্সেন্টেজ আছে। একটা হচ্ছে ডিসইনফেক্ট্যান্ট। তোমাকে প্রশ্ন হবে ফেনলের কত পার্সেন্ট জলীয় দ্রবণ ডিসইনফেক্ট্যান্ট হিসেবে কাজ করে, আর কত পার্সেন্ট জলীয় দ্রবণ অ্যান্টিসেপটিক। দেখো অ্যান্টি, টি টি মানে, টি মানে হচ্ছে টু, মনে রাখবা। অ্যান্টি মানে টু, অ্যান্টিতে ট আছে, টু, তার মানে 0.2%। আর ডিস তাহলে কি হবে? ঠিক 1%। ডিস ডিস ডিস। দেখো এই যে একটা এইগুলি কি, এগুলিকে আমরা কি বলি রোমান হরফে ছোট করে? এক না, এক না, আমরা লিখি এক, দুইটা ফোটায় দুই, তারপরে তিনটা দিয়ে তিন। তাহলে তুমি এটা দিয়েও মনে রাখতে পারো, ডিসের দুইটা আই দিয়ে 1%। আর এই পাশে কি বলছি? অ্যান্টি, ট আগে আছে, টি আগে আছে, টি ফর টু, তাহলে এটা হচ্ছে 0.2। বাস। ফেনল প্রস্তুতির মধ্যে আমি দুইটা জিনিস পড়াই, তোমাকে বলবে যে কিউমিন পদ্ধতিতে কোনটি থেকে ফেনল তৈরি হয়? উত্তর হচ্ছে বেনজিন। নামের সাথে মিল আছে, দেখো কিউমিন বেনজিন, কিউমিন বেনজিন, কিউমিন বেনজিন। কিউমিন পদ্ধতিতে বেনজিন থেকে ফেনল তৈরি করা হয়। আচ্ছা, এরপরে দেখো ডাউ পদ্ধতি, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। ডাউ পদ্ধতিতে কি করা হয়? ডাউ পদ্ধতিতে ফার্স্টে ক্লোরোবেনজিন তৈরি করা হয়। তাহলে ডাউ পদ্ধতিতে ক্লোরোবেনজিন থেকে ফেনল প্রস্তুত করা হয়, ক্লোরোবেনজিন থেকে ফেনল, এই কথাটা জাস্ট লাগবে। কিউমিন পদ্ধতিতে বেনজিন থেকে ফেনল, আর ডাউ পদ্ধতিতে ক্লোরোবেনজিন থেকে ফেনল। এনাফ, আমাদের আর কিছু লাগবে না। এই দেখো অ্যাক্রোলিন পরীক্ষার মাধ্যমে, অ্যাক্রোলিন পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা যায় কি? গ্লিসারিন। এখন আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমি বারবার বলতেছি, সেটা হচ্ছে আলকাত্রার কোন অংশ থেকে ফেনল নিষ্কাশন করা যায়? আমি মধ্যম পড়ায় দিছি, নাফি ক্রস ফাঁকি। ওই যে নাফি ক্রস আর ফাঁকি ফেনল। আসো এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে পরীক্ষাগারে, পরীক্ষাগারে প্রশ্ন হবে পরীক্ষাগারে কোনটি থেকে ফেনল তৈরি করা হয়? উত্তর হচ্ছে অ্যানিলিন থেকে। মনে রাখবা অ্যানি একটা মেন নাম, অ্যানি একটা মেন নাম বা ছেলের নাম। তাহলে পরীক্ষাগারে অ্যানি কি করে? ফেনল প্রস্তুত করে। কিভাবে পড়বা? পরীক্ষাগারে অ্যানি কি প্রস্তুত করে? ফেনল প্রস্তুত করে। বাহিনী শেষ। নিচের দিকে ফেনলের পিকের মানটা খুবই গুরুত্বপূর্ণ, এইটা ডেন্টালে বোধহয় একবার আসছিল, যেটা হচ্ছে 10.0 মান। আর কিছু এখান থেকে লাগবে না, আমরা সরাসরি চলে যাব। সেটা হচ্ছে ফেনল একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। ফেনল, ফেনল বললাম কি বলতো? ফেনল বললাম অম্লধর্মী না ক্ষারধর্মী? মৃদু কি ধর্মী বলতো? এই জিনিসটা তোমাকে আমি একটু দেখাই। দেখো ফেনল হাইড্রক্সিল গ্রুপ থাকলেও সে আসলে অম্লধর্মী। সো এই জিনিসটা একটু ছোট্ট করে দাগায় রাখো বা লিখে রাখো, মৃদু অম্লধর্মী। ওকে, কারণ সে হাইড্রোজেন ত্যাগ করে, হাইড্রক্সিল না। এটাই মজার বিষয়। আসলে এর পরের কোশ্চেনে, সেটা হচ্ছে ফেনলের শনাক্তকরণ, খুবই গুরুত্বপূর্ণ। সবচেয়ে ইম্পর্টেন্ট যে পরীক্ষাটা, সেটা হচ্ছে আমরা পড়ব, আল্লাহ প্লিজ, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা, লিবারম্যান পরীক্ষা। এইটা খালি পড়বো, মনে রাখবা যে লিবারম্যানের সাহায্যে কি তৈরি হয়? ফেনল শনাক্ত করা হয়। তো বিষয়টা হচ্ছে এরকম যে আমি এইভাবে মনে রাখতাম যে লিবারম্যান,
লিবার যেই ম্যান, সে তো একটা ম্যান, মানুষ, পুরুষ মানুষ। পুরুষ মানুষের কি করতেছে, যেই ম্যান লিবার্টির জন্য ফাইট করে, কথাটা বুঝাইতে পারছি? ছোট ছোট মনে রাখার ট্রিক্স খুব কাজে দেয় পরীক্ষা হলে। যেই ম্যান লিবার্টির জন্য ফাইট করে, স্বাধীনতার জন্য ফাইট করে, সেই হচ্ছে লিবার ম্যান। তাহলে ফাইটের ফ দিয়ে মনে রাখতাম ফেনল। ফেরিক ক্লোরাইড পরীক্ষার ফ হ মিল আছে, এখানে বেগুনি বর্ণের দ্রবণ তৈরি হয়, মনে রাখতে পারলে ভালো, না হলে ভুলে যাও। আর ব্রোমিন সহ ফেনলের পরীক্ষাটা হচ্ছে হলদে সাদা পদক্ষেপ তৈরি করে, পড়ে রাখতে পারলো, নাহলে ভুলে যাও। তবে মনে রাখা জরুরি। সেকেন্ড টাইমে এসব যদি না পড়ো তাহলে কখন পড়বার বলো? ফার্স্ট টাইমে তো এগুলি ভুলে গেছো, সেকেন্ড টাইমে মনে রাখতে হবে। এখন আসো আমাদের সবচাইতে ইম্পর্টেন্ট দুইটা টপিক, যেখান থেকে প্রচুর পরিমাণে মেডিকেল এবং ডেন্টালে কোশ্চেন দেয়। একটার নাম হচ্ছে নাইট্রোগ্লিসারিন আর একটা হচ্ছে টিএনটি। আমরা প্রথমে নাইট্রোগ্লিসারিন পড়বো। আমি একটা ছোট্ট ছন্দ লিখছি, দেখো আমি লিখছি হচ্ছে এভাবে পড়বা, অ্যাজমা নাই, অ্যাজমা নাই, অ্যাজমা নাই, ব্লাস্ট ব্লাস্ট করে হার্ড কর। কথা বুঝে আসছে কি বলছি? অ্যাজমা নাই, আমরা সবার প্রথমে পড়বো নাইট্রোগ্লিসারিন। নাইতে হচ্ছে নাইট্রোগ্লিসারিন। এটা কিসের চিকিৎসায় ব্যবহার করা হয়? অ্যাজমা, এবং হার্টে হচ্ছে হার্ট ফেইলিওর। আচ্ছা, ব্লাস্ট আর একটা হচ্ছে করেতে হচ্ছে কর্ডাইট, করেতে কি কর্ডাইট, আর ব্লাস্টে হচ্ছে ব্লাস্টিং এজেন্ট। ব্লাস্টে কি ব্লাস্টিং এজেন্ট। এই ব্যতীত যাবতীয় যা ব্যবহার আছে সব করে হচ্ছে টিএনটি। আমি যদি তোমাকে বলি, এখন এটা একটা মজার বিষয়, এই জিনিসটা একটা মজার বিষয়, আমি তোমাকে একটা কথা বলবো, সেটা হচ্ছে একটু পরে, দাঁড়াও। দেখো আমি এখানে একটা কথা লিখছি, তুমি একটু ভেতরে ঢুকো। আমরা জানি যে নাইট্রোগ্লিসারিনটা কি, এটা হচ্ছে নাইট্রোগ্লিসারিনের সংকেত। নাইট্রোগ্লিসারিনের সংকেতটা আমাদের মেডিকেল না ডেন্টাল একবার আসছিল। তো এই জিনিসটা এভাবে মনে রাখতে হবে যে এখানে নাইট্রো NO2 মূলক থাকে হচ্ছে 3টা, অক্সিজেন দেখো কয়টা থাকবে, অক্সিজেন থাকবে 3টা, কার্বন কয়টা থাকবে 3টা, আর হাইড্রোজেন কয়টা থাকবে বলতো? 5টা। ঠিক আছে, হাইড্রোজেন কয়টা থাকবে? 5টা। এই জিনিসটা জাস্ট একটু মনে রাখবা যে 3টা নাইট্রোজেন, নাইট্রোমূলক, 3টা অক্সিজেন, 3টা কার্বন, কিন্তু সবই সবই 3, কিন্তু হাইড্রোজেন কয়টা? 5টা। তাহলে আর গোলাবে না। দেখো আমি বললাম এই যে কথা লিখছি ব্লাস্টিং এজেন্ট, আমার ছন্দে ব্লাস্ট কথা ছিল, করেতে কর্ডাইট কথা ছিল, অ্যাজমা কথা ছিল, কার্ডিয়াক মানে হৃদরোগের ওষুধ কথা ছিল। আমি বললাম সবকিছু এখানে লিখে দিছি, কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা মেডিকেলে আসছে, এটি বিস্ফোরক ডিনামাইট তৈরিতে ব্যবহৃত হয়। দেখো আমি যদি একটু বড় করে ডিনামাইট লিখি, ডিনামাইট, এখন ডিনামাইট তুমি গুলায় ফেলছো, গুলায় খায় ফেলছো, যে ডিনামাইট তৈরিতে কি ব্যবহার করা হয়? টিএনটি ব্যবহার করা হয় নাকি তোমার নাইট্রোগ্লিসারিন ব্যবহার করা হয়? আমি একটু বাংলায় লিখি, নাইট্রোগ্লিসারিন ব্যবহার করা হয়। দেখো আমি তোমার একটা ট্রিক্স শিখাই, ডিনামাইটের না, নাইট্রোর না, আর জীবনে ভুল হবে না। কথা শেষ। ডিনামাইটের না, নাইট্রোগ্লিসারিনের না, আর জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ। এটা আমার প্রশ্ন আসলে। আসো আমরা এর ভিতরে একটা জিনিস দেখবো, সেটা হইতেছে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। কিছু গুরুত্বপূর্ণ কথা হইতেছে এই লাইনটা, সেটা হচ্ছে 13°C তাপমাত্রায় জমাট বেঁধে নাইট্রোগ্লিসারিন কত তাপমাত্রায় জমাট বাঁধে? 13°C তাপমাত্রায় জমাট বেঁধে কঠিন হয় এবং তখন বিস্ফোরিত হয়ে যায়। এটা কত তাপমাত্রা চাপ তৈরি হয় পড়তে পারলে ভালো, দাগায় রাখছি। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে এই লাইনটা, যে কত তাপমাত্রায় বিয়োজিত হয় 50 থেকে 60°C, আর কত তাপমাত্রায় বিস্ফোরিত হয় 218°C। কথা বোঝা গেছে? এখন আসো আমরা হচ্ছে টিএনটি তে পড়ি, টিএনটিতে আসি। টিএনটিতে কি বলছে? প্রথম কোশ্চেন বলছে পরিবহনে বিপদ মুক্ত বিস্ফোরক দ্রব্য রূপে টিএনটি এর বিশেষ গুরুত্ব আছে। আচ্ছা ভালো কথা, বিপদ মুক্ত, আমি আগে একটু দাগাই নি, বিপদ মুক্ত। আচ্ছা তোমাকে আমি যদি বলি যে টিএনটি এর পূর্ণ রূপটা কি? ট্রাই নাইট্রোটলুইন। কি বলছি? ট্রাই নাইট্রোটলুইন। এইটা বললাম খবরদার তুমি ইসের সাথে গুলাবা না, মানে ট্রাই নাইট্রোটলুইনের
তুমি সম্পূর্ণ আনবা, তুমি সবসময় টিএনটিটা মনে রাখবা। কি মনে রাখবা? টিএনটি। টিএনটি এর ফুল ফর্ম 2,4,6 ট্রাইনাইট্রোটোলুইন মনে রাখার জন্য ঠিক আছে, কিন্তু যখন ওই সূত্রটা ফেলাবা যে নাইট্রোগ্লিসারিনের না, আর এইটা ওই পাশে হচ্ছে নাইট্রোগ্লিসারিন না ডিনামাইটের না, তখন তুমি ওই টিএনটিতে ফেলাবা। ঠিক আছে, টিএনটি ফেলাবা। আমি তোমাকে আবার একটু বুঝাই দিচ্ছি। ওই জানো, এই যে টিএনটি বললাম লিখছি, আমি বললাম এখানে ট্রাইনাইট্রোটোলুইন লিখে, ট্রাইনাইট্রোটোলুইন লিখলে আবার গুলায় যাবে। ঠিক আছে, এখানে সবসময় মনে রাখবা নাইট্রোবেনজিন, নাইট্রোগ্লিসারিন আর ডিনামাইট। আচ্ছা, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, কিন্তু টিএনটির শেষের টিটা আমাদের লাগবে। শেষের কি লাগবে? টি। টিতে কি? টলুইন। টলুইনটা আমি এভাবে পড়তাম টলে না। টলে না, টলে না মানে কি? সরে না। তুমি যতই ধাক্কাও দেখা যাচ্ছে টলে না। আমি তোমার যে জিনিসটা বোঝানোর জন্য এত কথা বলতেছি ভাই, সেটা হচ্ছে বিপদ কখনো টলে না। বিপদ কখনো কি হয় না? টলে না। বিপদ যখন আসার আসবেই, আল্লাহ তাআলা ভাগ্যটা এভাবে রেখে দিছে। তাহলে কি বলছি মনে রাখবা, বিপদ মুক্ত যখন বলবে তাহলে বিপদ টলে না। টলে কি? টলুইন। টলুইন কার মধ্যে আছে? ট্রাইনাইট্রোটোলুইনের মধ্যে আছে। ট্রাইনাইট্রোটোলুইনের মূল প্রধান জিনিসটা হচ্ছে টলুইন, নট নাইট্রো। এখন আমি তোমাকে আর একটা জিনিস একটু দেখাই। এখানে একটা কথা লেখা আছে, তুমি যদি খেয়াল করো, তোমাকে যদি প্রশ্ন বলে যে কর্ডাইট তৈরিতে গান কটন, এই যে সেলুলোজ নাইট্রেট, নামের মধ্যেই নাইট্রেট আছে। নামের মধ্যে কি আছে? নাইট্রেট আছে। তাহলে নামের মধ্যে নাইট্রেট থাকলে টিএনটি তে কি? টিএনটি তো শর্ট ফর্ম। আমি কি তোমাকে বারবার বলতেছি টিএনটি, শুধু টিএনটি মনে রাখবা। ওর মধ্যে নাইট্রো আছে, এটা ভুলে যাও। ওর মধ্যে টলুইন আছে। আর নাইট্রো আছে কার মধ্যে? নাইট্রোগ্লিসারিনের মধ্যে। তাহলে সেলুলোজ নাইট্রেট, নামের মধ্যে নাইট্রেট, তাহলে সেটা অবশ্যই নাইট্রো আসবে। কথা বুঝে আসছে? এখন দেখো, এরপরে বলছে যেহেতু এটা বিপদমুক্ত বিস্ফোরক, মানে কি? তোমার এটা এখন খেলাইতে পারছো যে টলে না, বিপদ টলে না, এই ট্রিক্সটা বা ছন্দটা দিয়ে তুমি মনে রাখতে পারছো যে টিএনটি হচ্ছে বিপদমুক্ত। টিএনটি বিপদমুক্ত। আচ্ছা, বিপদমুক্ত মানে কি? সে নিজের থেকে বাস্ট হয়ে যায় না, যেটা আমাদের নাইট্রোগ্লিসারিন হয়। তো বিপদ, তাহলে নিজের থেকে যেহেতু বাস্ট হয় না, তাহলে 100% কিছু দিয়ে তাকে বাস্ট করাইতে হয়। কিছু দিয়ে তাকে কি করা হয়? বাস্ট করাইতে হয়। এটা একটু পরে পড়াবো। একে বলা হয় ডিটোনেটর। তাহলে তোমাকে যদি এটা কচ প্রশ্নটা আসে, তুমি একটু মাথা ঠান্ডা করে ভাববা, ডিটোনেটর দিয়ে আমি বাস্ট করাইতেছি, তার মানে সে নিজে নিজে বাস্ট হচ্ছে না, বিপদমুক্ত, বিপদ টলে না। তাহলে টলুইন, ট্রাইনাইট্রোটোলুইন মানে টিএনটি। সোজা। এরপরে তুমি আসো, সেটা হচ্ছে দেখো, এই কথাটা গুরুত্বপূর্ণ। বিভিন্ন বিস্ফোরক পদার্থের বিস্ফোরণ ক্ষমতা প্রকাশের জন্য টিএনটি এর বিস্ফোরণ ক্ষমতাকে একক রূপে লাগানো হয়। কার? টিএনটি। আচ্ছা দেখো, একক, একক সাধারণত কি হয়? একক লিখতে হলে মিটার, কেজি, এগুলি কি সংক্ষিপ্ত ফর্ম লাগে না? তাহলে নাইট্রোগ্লিসারিন এটা সংক্ষিপ্ত ফর্ম না টিএনটি এটা সংক্ষিপ্ত ফর্ম? আবার বলতেছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। একক রূপে, একক সবসময় কি হয়? আমরা ছোট, যেরকম মিটার লাগাই, আমরা কি লিখি? মিটার লিখি না, ছোট হাতের এম লিখে দিই, এম লিখে দিই না? তাহলে নাম কোনটা ছোট? নাইট্রোগ্লিসারিন ছোট না টিএনটি ছোট? টিএনটি ছোট। তাহলে এখানে একক রূপে কি হবে? টিএনটি হবে। ভালো কথা। এখন দেখো, এর গলনাঙ্ক 100% বেশি হবে, সেটা হচ্ছে 80°C। এখন আসো, এখানে টিএনটি প্রস্তুতিতে নাইট্রেট এবং নাইট্রিক অ্যাসিড আর কার্বসালফিক অ্যাসিডের মিশ্রণ করতে হয়। সেক্ষেত্রে অনুপাতটা আমাদের লাগবে 1:1, এবং এখানে তাপমাত্রা 60° লাগে। দ্যাটস ইট, এটুকু জানলেই হবে। লাস্ট একটা গুরুত্বপূর্ণ কথা আছে, নাইট্রোগ্লিসারিনের মতো টিএনটি আঘাত বা কম্পন দ্বারা বিস্ফোরিত হয় না। ডিটোনেটর, ডিটোনেটরের সহযোগে স্ফুলিঙ্গ ঘটনায় টিএনটি বিস্ফোরিত হয়। নাইট্রোগ্লিসারিন হচ্ছে কম তাপ এবং কম তাপ সৃষ্টি করে। বিস্ফোরক বিক্রিয়া নিম্নরূপ। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবা। সবসময় আমি তোমাকে একটা কথা ফোকাস দিতেছি যে টিএনটি মানে হচ্ছে ছোট। টিএনটি মানে কি? ছোট। ছোট নাম না, ছোট ছোট, শর্ট ফর্ম না। তাহলে শর্ট ফর্মের সবকিছুই কি হবে? ছোট বা কম হবে। কম মানে কি? কম চাপ, কম তাপ, কম চাপ, কম তাপ। আশা করি এটুকু বুঝাইতে পারছি। এই যে কোশ্চেনটার কথা আমি তোমাকে বলতেছি। এখন দেখো, টিএনটির ব্যবহার 3 স্টার দিয়ে আছে। ব্যবহার আমরা পড়বো। ব্যবহার আমরা মুখস্থই করব না, কারণ আমরা কিসের ব্যবহার মুখস্থ করছি? নাইট্রোগ্লিসারিন। নাইট্রোগ্লিসারিনের ব্যবহার মুখস্থ করছি, তার মানে বাকি যা আছে সব আমরা কি দাগাই দিব? ট্রাইনাইট্রোটোলুইন মানে টিএনটি দাগাই দিব। হাত বোমা, কি বোমা? হাত বোমা বা বম শেল, মানে সব জায়গায় খেয়াল করো এই বোমা কথাটা আছে। কি কথাটা আছে? বোম। যুদ্ধ জাহাজ ধ্বংসকারক টর্পেডো। আচ্ছা, এছাড়া
অ্যামোনিয়াম নাইট্রেট আর টিএনটি মিশ্রণ করা হয়, তৈরি হয় কি অ্যামোনিয়ামের অ্যাম আর টিএনটি টল অর্থাৎ অ্যামাটল বিস্ফোরকের যা দ্বারা পুরাতন বিল্ডিং ও পাহাড় সমতল করা হয়। তাহলে এইটা তোমার অটোমেটিক্যালি মুখস্থ থাকবে। তাহলে তোমার জাস্ট বাকি আছে কি বোমা, বোম, টর্পেডো। বুঝাইতে পারছি? তাহলে মানে আমি যে তোমাকে বলতেছি যে টিএনটি 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 সমান সমান যদি ব্যবহারের কথায় আসো, আমি এইভাবে পড়তাম, সেটা হচ্ছে বো আর ডো, বোতে বম, ডোতে হচ্ছে টর্পেডো। বাস, টিএনটি বোড়ো, টিএনটি বোড়ো, বলো 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 বলো, টিএনটি বোড়ো। মুখস্থ হয়ে গেছে ইনশাআল্লাহ, আমার বিশ্বাস। এখন আসো ডেটল। ডেটল থেকে কি পড়তে হবে? ডেটলের প্রধান উপাদানের নাম ক্লোরোজাইলিনল, ক্লোরোজাইলিনল বা 4-ক্লোর-3,5 ডাইমিথাইল ফেনল, এবং এর সংযুক্তি পার্সেন্টেজ লাগবে না, জাস্ট নামগুলা ক্লোরোজাইলিনল, আইসোপ্রোপাইল অ্যালকোহল, পাইন অয়েল বা টার্পিনল, আর একটা হচ্ছে ক্যাস্টর অয়েল বা সাবান পানি ও সুগন্ধ বস্তু। ইটস এনাফ, ইটস এনাফ, ঠিক আছে। নিচের দিকে একটা কথা আছে, রাসায়নিকভাবে পাইন অয়েলের মূল উপাদান কি? এটা আমি পঞ্চম অধ্যায় প্রথম পত্রে পঞ্চম অধ্যায় পড়ার সময় পড়াইছি, আলফা টার্পিনল। ক্যাস্টর অয়েলের মূল উপাদান কি? রিকোনোলিক অ্যাসিড। বাস, এখান থেকে আর কিছু লাগবে না, আর উপাদানের নামগুলা জাস্ট পড়তে হবে। আমরা চলে আসবো, দেখো নিচের দিকে একটা কথা লেখা আছে, সেটা হচ্ছে স্যালোল। স্যালোল জিনিসটা কি? স্যালোল জিনিসটা হচ্ছে ফিনাইল স্যালিসাইলেট, নামের সাথে মিল আছে স্যালোল স্যালিসাইলেট। এটি অভ্যন্তরীণ অ্যান্টিসেপটিক। এই জিনিসটাই খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। অভ্যন্তরীণ অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ তুমি ধরো স্যাবনল, যেটা হচ্ছে স্যাবনল ব্যবহার করি, এটা তুমি বললাম তোমার ভেতরে ভেতরে পেটের ভেতরে মানে ইন্টারনাল অর্গানে ব্যবহার করতে পারবে না, এটা সবসময় সুপারফিশিয়াল অর্গান, ত্বকের জন্য ব্যবহার করা যায়। তুমি চোখের মধ্যে ডেটল ফেলাইতে পারবা না, কিন্তু এই স্যালোলটা ইন্টারনাল অর্গান ডিসইনফেকশনের জন্য ব্যবহার করা যায়, ইন্টারনাল অর্গানে যেন কোনো ব্যাকটেরিয়া না থাকে। হ্যাঁ, যখন তুমি বিভিন্ন সার্জারি করো, সো তোমাকে যেটা পড়তে হবে অভ্যন্তরীণ অ্যান্টিসেপটিক। এটা কি, কোনটি অভ্যন্তরীণ অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে? স্যালল, 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 স্যালল। আর একটা খুবই গুরুত্বপূর্ণ, গলার অসুখে ব্যবহৃত হয়। অভ্যন্তরীণ অ্যান্টিসেপটিক হিসেবে মেইনলি গলার অসুখেই ব্যবহার করা হয়। দ্যাটস ইট। এটুক মোটামুটি আমরা ইনশাল্লাহ দুইবার পড়লেই হবে। প্যারাসিটামল এর অপর নাম হচ্ছে অ্যাসিটামিনোফেন। এটা একটি কি যৌগ? এটা একটা অ্যামাইড যৌগ, এটা মনে রাখতে হবে। প্যারাসিটামল একই সাথে একটা অল, বাট এটা অ্যাসিটামিনোফেন, এটা একটা অ্যামাইড যৌগ। এবং এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রতিদিনে 4 গ্রামের বেশি, কত গ্রাম? 4 গ্রামের পরিমাণ অধিক প্যারাসিটামল সেবনে কিডনি বিনষ্ট হয়। 4 গ্রাম মানে 4000 mg, তাহলে আমার খাইতে হবে কত? এর অর্ধেক, মানে আমাদের অনুমোদিত মাত্রা হচ্ছে 2 গ্রাম বা 2000 মিলিগ্রাম। ব্যাস, দ্যাটস ইট। এখান থেকে আর কিচ্ছু আমি তোমাকে পড়াবো না, পড়ানোর দরকারও নাই। আসো, এই জায়গাটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া, দেখো লেখা আছে, সেটা হচ্ছে কোব স্মিথ বিক্রিয়া। তোমাকে প্রশ্ন করবে, এটা 3 স্টার কোশ্চেন ভাই, 3 স্টার, ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। তোমাকে প্রশ্ন করবে কোব স্মিথ বিক্রিয়া কি তৈরি হয়? কোব স্মিথ বিক্রিয়া কি তৈরি হয়? উত্তর হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হয়। কি বলছি? কোব স্মিথ বিক্রিয়া কি তৈরি হয়? স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হয়। আমি একটু পরে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই যে কোশ্চেনটা, দাঁড়াও আমি একটু দেখে আসি কোশ্চেনটা কই আছে, কই রাখলাম কোশ্চেনটা। ওকে, যে জিনিসটা আসলে আমি তোমাকে বলতে চাইতেছি খুবই 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 গুরুত্বপূর্ণ, এই পাশে তুমি একটু ছোট করে নোট লেখো, এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। এটা নিয়ে প্রচুর পরিমাণে স্টুডেন্টের সমস্যা হয়। 1 নাম্বার পার্ট হচ্ছে কোব স্মিথ বিক্রিয়া। কোব স্মিথ বিক্রিয়ায় কি তৈরি হয়? স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হয়। স্যালিসাইলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হয়। আর একটা বিক্রিয়া হচ্ছে রাইম্যান টাইম্যান, রাইম্যান টাইম্যান বিক্রিয়ায় কি তৈরি হয়? স্যালিস্যালডিহাইড তৈরি হয়। স্যালিস্যালডিহাইড তৈরি হয়। তো এইখানে বিষয়টা হচ্ছে, তুমি একটু খেয়াল করো, কোব স্মিথ, ইটা টানটা একটু বেশি, কোব স্মিথ ইট। তো এখানে অ্যাসিড মনে রাখতে হবে, এভাবে পড়বা, এভাবে স্মিথ অ্যাসিড, স্মিথ অ্যাসিড,
স্মিথ অ্যাসিড, আর রাইম্যান টাইম্যান। তাহলে এখানে কি আছে, উচ্চারণ দেখো, রা টা, এবং শেষের দিকে বললাম অ্যাসিড নাই, সি নাই, কি আছে, আইড আছে, আইড, অ্যালডিহাইড, নামের আগে কথাটা আছে, তো যে রে টে এ, বুঝাইতে পারছি? রাইমান টাইমান অ্যালডিহাইড, রাইমান টাইমান ভাইব আছে, তাহলে এটা আতে হচ্ছে অ্যাল, আর স্মিট ভাইব আছে, তাহলে অ্যাসি, তাহলে এভাবে পড়বা, স্মিট অ্যাসিড, স্মিট অ্যাসিড, রাইমান টাইমান কি তৈরি হয়, স্যালিসালডিহাইড তৈরি হয়। এখন আসলে এটা হচ্ছে আমাদের কবির সাথ থেকে নেওয়া, সেটা হচ্ছে কঠিন জৈব যৌগের বিশুদ্ধতার মানদণ্ড কি কি, আমাদের 3টা মান দিয়ে আছে, 3টা মান মুখস্থ রাখতে হবে। 100% কঠিন গলবে, তাহলে গলনাঙ্ক, প্রতিসরণাঙ্ক 2 জায়গায় আছে, সো ইটস সিম্পল। আপেক্ষিক গুরুত্ব, কঠিনের কি হয়, গুরুত্ব থাকে, আর তরলের থাকে কি, গলনাঙ্ক থাকে না, তরলের থাকে স্ফুটনাঙ্ক, আর তরলের থাকে ঘনত্ব, ত ত মিল আছে। প্রতিসরণাঙ্ক সব জায়গায় আছে। এখন আসো আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন আছে কবির স্যারের নিচের দিকে, খেয়াল করো, কখনো কখনো একটি নির্দিষ্ট সংযুক্তি দুটি কঠিন জৈব যৌগের মিশ্রণ স্থির তাপমাত্রা বিগলিত হয়, এই মিশ্রণকে সমগলন মিশ্রণ বা ইউটেকটিক মিশ্রণ বলে। তাহলে দুইটা কঠিন জৈব যৌগের মিশ্রণের গলনাঙ্ক সমান হলে সমগলন মিশ্রণ বা ইউটেকটিক মিশ্রণ বলা হয়। এই লাইনটা ইম্পর্টেন্ট, কি নাম, ইউটেকটিক। আর যখন তরলের মিশ্রণের সেম স্ফুটনাঙ্ক হয় সেটাকে বলা হয় অ্যাজিওট্রপিক। অ্যাজিওট্রপিক মানে হচ্ছে সমস্ফুটন। তাহলে তোমাকে যদি বলা হয় গলন তাহলে হচ্ছে ইউট্রপিক, আর যদি বলা হয় স্ফুটন তাহলে অ্যাজিট্রপিক, অ্যাজিওট্রপিক, অ্যাজিওট্রপিক। তাহলে ইউট্রপিক, গলন, অ্যাজিওট্রপিক, এটা কি, স্ফুটনাঙ্ক। আবারও বলি, অ্যাজিওট্রপিক, স্ফুটনাঙ্ক, ইউট্রপিক, গলনাঙ্ক, ঠিক আছে। এরপর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিছু কঠিন জৈব যৌগের গলনাঙ্ক দিছে, এই 3টা মান, 4টা মান আমাদের মুখস্থ রাখতে হবে। অক্সালিক অ্যাসিড 101, বেনজয়িক অ্যাসিড 121, বেনজোফেনন 48, ফেনল। এবং কিছু তরল জৈব যৌগের স্ফুটনাঙ্ক সেটা মুখস্থ করতে হবে, যেগুলি দাগানো আছে, ইথানল, প্রোপানন বা অ্যাসিটন, বেনজিন আর টলুইন। বিশেষ করে বেনজিনটা এর আগে পরীক্ষায় কোন একবার এসে গেছে। আচ্ছা, এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নিম্ন স্ফুটনাঙ্ক, যারা 80°C তাপমাত্রার নিচে অবশিষ্ট, তাদের জৈব নমুনার স্ফুটনাঙ্ক প্যারাফিন বাতের পরিবর্তে পানি বাত নির্ণয় করা হয়। আর কিচ্ছু এখান থেকে লাগবে না, আমরা এখন সরাসরি চলে আসবো পলিমার। পলিমার আমাদের আরেকটা ভয়ঙ্কর জায়গা, আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের এটা মনে থাকতে চায় না। মনে না থাকতে চাওয়ার কারণও খুব সিম্পল, স্বাভাবিক স্বাভাবিক বিষয়, আসলে মনে থাকতে চাবে না, এইটাই স্বাভাবিক। কিন্তু তারপরে মনে রাখতে তো হবে, তারপরে কি করতে হবে, মনে রাখতে হবে। সো আমি এখন তোমাকে কিছু ছোট ছোট গল্পের মাধ্যমে পলিমার জিনিসটা মুখস্থ করাই দেবো, চলো আমরা মুখস্থ করি। সবার আগে আমরা জানি পলিমার কি জিনিস, যার প্লাস্টিসিটি আছে, অর্থাৎ বারবার তুমি গলায় সেটাকে আবার আগের রূপে নিয়ে আসতে পারবা। পলিমার সেই জিনিসটা না, অ্যাকচুয়ালি পলিমার হচ্ছে একটা বৃহৎ আণবিক যৌগ যতগুলো ছোট ছোট অণু সমন্বয়ে গঠিত। পলিমারের একটা ধর্ম হচ্ছে প্লাস্টিসিটি। তো সবই জানো মোটামুটি, মেইন জিনিসটা জানতে হবে, সেটা হচ্ছে পলিমারের শ্রেণী বিভাগ। আমি সরাসরি সেখানে যাচ্ছি। 2 ভাবে করা যায়, একটা প্রাকৃতিক ভাবে, কৃত্রিম ভাবে, একটা অর্ধকৃত্রিম। মানে এই 3টা আমি ভাগ করছি তার উৎপত্তি অনুসারে। তার কি বলছি, তার উৎপত্তি অনুসারে সে হইতে পারে প্রাকৃতিক, তুমি নাম দেখলে বুঝবা, সেলুলোজ, স্টার্চ, গ্লাইকোজেন, এটা প্রাকৃতিক পলিমার, নিউক্লিক অ্যাসিড। কৃত্রিম নাম দেখলেই বুঝবা। অর্ধকৃত্রিমের বেলায় দেখবা যে 2টা নাম আছে, একটা সেলুলোজ, যেটা যেটা হচ্ছে তোমার প্রাকৃতিক, কিন্তু এর সাথে একটা অ্যাসিটেট নাম, সেলুলোজ নাইট্রেট। হ্যাঁ, প্রাকৃতিক রাবার থেকে হ্যালোজেনেটেড প্রাকৃতিক রাবার। তাহলে তুমি খেয়াল করতেছো এই যে প্রত্যেকটা নামের 2টা করে পার্ট, মানে একাধিক পার্ট। তাহলে একাধিক পার্ট হইলেই সেটা হচ্ছে অর্ধকৃত্রিম। আর একটা পার্ট কিন্তু প্রাকৃতিক তো তুমি চিনোই ভাই, প্রাকৃতিক বাদে একটা পার্ট, সেটা হচ্ছে কৃত্রিম। দেখো এখানে কোনো 2টা পার্ট নাই, যখনই 2টা পার্ট হয়ে যাবে, সেলুলোজ নাইট্রেট, সেলুলোজ অ্যাসিটেট, হ্যালোজেনেটেড প্রাকৃতিক রাবার, নামের মধ্যে প্রাকৃতিক আছে, সেটা কি প্রাকৃতিক হবে না? কারণ তার আগে কি আছে, তুমি হ্যালোজেন ঢুকাই দিচ্ছ, হ্যালোজেন তো একটা রাসায়নিক যৌগ, অর্থাৎ অর্ধকৃত্রিম। এখন আসো মনোমার মূলকের ভিত্তিতে, কি ভিত্তিতে, মনোমার মূলকের ভিত্তিতে একটা হচ্ছে সংযোজন বা জুট পলিমার। এইটা খুবই গুরুত্বপূর্ণ, সংযোজন যেই কথা, জুতও সেই কথা। এখানে প্রশ্ন হবে নিচের কোনটি সংযোজন বা জুট পলিমার করার উদাহরণ। প্রত্যেকটা নামের মধ্যে পলি আছে, পলিথিন, পলিপ্রোপিন, পলিভিনাইল ক্লোরাইড, পিভিসি, পলিস্টারিন,
আর একটা জিনিস আমাদের মুখস্থ রাখতে হবে এক্সট্রা করে, সেটা হচ্ছে বেনজিন। সেটা হচ্ছে বেনজিন, সংযোজন বা জুট পলিমারকরণ। এইখানে কোনো সবকিছুই মিলিত হয়, সবকিছুই কি মিলিত হয়, কোনো কিছু বাদ যায় না। যখন কোনো একটা ছোট অণু, যেরকম কার্বন ডাই অক্সাইড, পানির অণু বা একটা অ্যামোনিয়ার অণু পলিমারকরণ বিক্রিয়ার সময় সরে যায় বা বাদ পড়ে যায়, তখন সেটা হয়ে যায় ঘনীভবন পলিমারকরণ। ঘনীভবন পলিমার, প্রত্যেকটা পলিমারকরণের আলাদা একটা নাম আছে। যেমন তুমি একটা জিনিস খেয়াল করো, পলিএস্টার আর একটা নাম ডেক্রন, পলিঅ্যামাইড যার অপর নাম নাইলন, ঠিক আছে? তাহলে এই দুইটা যদি তুমি একটু কষ্ট করে মনে রাখো, যে ঘনীভবন বা কনডেনসেশন পলিমারকরণ উদাহরণ হচ্ছে ডেক্রন, আর একটা কি নাইলন। এখন ডেক্রন তো পলিএস্টার, এটা আমরা জানি, নাইলন পলিঅ্যামাইড এটা আমরা জানি। যদি তাও মনে রাখতে সমস্যা হয়, তুমি মনে রাখবা, দেখো অ্যাস্টারের সংকেত আমরা জানি R C O O R, তাহলে এখানে কি আছে অক্সিজেন। অ্যামাইডের সংকেত জানি, এখানে কি আছে নাইট্রোজেন। তুমি মনে রাখবা যেখানে অক্সিজেন নাইট্রোজেন পাবা সেটাই 100% ঘনীভবন হবে, কারণ অক্সিজেনে যাওয়ার সময় আইদার কার্বন ডাই অক্সাইড অথবা পানি, আর নাইলন সময় আইদার অ্যামোনিয়া ছুড়ে যাবে। কিন্তু তুমি যদি এইখানে দেখো, এখানে কোনো জায়গায় ইথিনের মধ্যে অক্সিজেন পাবো, নাইট্রোজেন পাবো, প্রোপিনের মধ্যে নাইট্রোজেন পাবো, পলিভিনাইল ক্লোরিনের মধ্যে নাইট্রোজেন অক্সিজেন পাবো, পাবো না। বেনজিনের মধ্যে পাবো, পাবো না। পলিস্টাইরিনের মধ্যে পাবো, পাবো না। সো তোমাকে যদি কখনো পলি দিয়েও নাম দিয়ে দেয় যে 4টা অপশনই পলি, তুমি দেখবা যে অ্যাস্টার সংকেত চিহ্ন, সংকেতের মধ্যে অক্সিজেন আছে কিনা, অ্যামাইড সংকেত চিহ্ন RCONH2, RCONH2 নামের মধ্যে ON দুইটাই আছে, তাহলে এটা কখনোই ঘনীভবন, এটা অবশ্যই ঘনীভবন, কখনোই এটা জুট বা সংযোজন হবে না। আশা করি বুঝাইতে পারছি। এটা একটু রিডিং দিবা, পার্থক্যটা রিডিং দিবা। মেইন জায়গাটায় আমি তোমার আসি, মেইন জায়গাটায় হইতেছে এই জায়গায় একটা কথা আছে, একটু পরে আসি। একটা হচ্ছে পলিমারের শ্রেণীবিভাগ প্লাস্টিসিটি ধর্মের উপর ভাগ করছে। 3টা ভাগ করলাম, একটা উৎপত্তি অনুসারে, আর একটা হচ্ছে বিক্রিয়া অনুসারে, আর একটা হচ্ছে প্লাস্টিসিটি অনুসারে। একটা প্লাস্টিসিটি হচ্ছে থার্মোপ্লাস্টিক, আর আরেকটা হচ্ছে থার্মোসেট প্লাস্টিক। নামের মধ্যে সেট এসে গেছে। সেট মানে কি, সেটিংস হয়ে গেছে, যে দোস্ত তোর সাথে আমার সেটিং হয়ে গেছে, মানে কি পার্মানেন্ট, বিয়া হয়ে গেছে, মানে তুমি তাকে আর গলাইতে পারবা না, গলাইলে সে শেষ। কিন্তু যার নামের মধ্যে সেট নাই, সেখানে তো সেটিং হয় নাই রে ভাই। থার্মোপ্লাস্টিক মানে কি, তার মধ্যে প্লাস্টিসিটি বারবার আসতেছে। আর থার্মোসেট প্লাস্টিক, প্লাস্টিসিটি সেট হয়ে গেছে। তাহলে যেটা সেট হয়ে গেছে তুমি বারবার গলাইতে পারবা না, যেরকম ব্যাকেলাইট, মেলামাইন প্লাস্টিক। আর যেগুলি থার্মোপ্লাস্টিক, প্রত্যেকটা নামের শেষে পলি আছে, পলিস্টারিন, পলিথিন। তাহলে খুব সহজ, নিচের কোনটা থার্মোপ্লাস্টিক, নিচের কোনটা থার্মোসেট প্লাস্টিক পারা। এরপরে কোশ্চেনটা তোমাকে যদি একটু দেখাই, সেটা হচ্ছে এরকম বলবে যে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, যে থার্মোসেট প্লাস্টিক টিজি তাপমাত্রার ঊর্ধ্বে ইলাস্টোমার প্লাস্টিকে রূপান্তরিত হয়। এই কথা গুরুত্বপূর্ণ। এখন এই যে কিছু কিছু ইলাস্টোমার এবং এদের টিজি আর এদের ব্যবহার আছে, এই ছোট্ট একটা ছক কিন্তু এখান থেকে প্রতিবার প্রশ্ন আসে। এটা কিভাবে পড়বো মনে রাখবা, এরকম, সেটা হচ্ছে বিআই কই। আমাদের একটা কি বলে, বিআই বলে, তো বিআই তো বলে, বিআই কই, বিআই যে কাকে বলে, আমি সম্পর্কের প্যাস ম্যাচ বুঝি না, বুঝছো? সুমবন্ধি, বিআই, এটা যে কারে বলে আমি স্টিল নাও বুঝি না, স্টিল নাও জানি না, বিআই শেয়ার করি নাই। তো কাহিনী হচ্ছে বিআই কই, মনে রাখবা কেমনে, বিআই কই। বিতে হইতেছে বিউটাডাইন, আইতে আইসোপ্রিন, কোতে ক্লোরোপ্রিন, বার অপর নাম হচ্ছে নিওপ্রিন। হ্যাঁ, পলিক্লোরোপ্রিনের অপর নাম তুমি মনে রাখতে পারবা নিওপ্রিন। পলিক্লোরোপ্রিন, নিওপ্রিন। তাহলে মনে রাখতে হবে বিআই কই, বিআই কই। আচ্ছা, এখন তাহলে এরপরে আসো টিজি। তাহলে দেখো এটা -106, -65, -43, অর্থাৎ মাইনাস সবার আগে আছে, এরপরে তুমি কমাই দিতেছো। তাহলে এটা মুখস্থ করা সম্ভব, যে বি বি আই কই, প্রথমে -106, -65, -43 মুখস্থ করা সম্ভব। এখন দেখো এদিকে আসো, তোমার একটা জিনিস দেখাই, মুখস্থ করা খুবই ইজি আসলে। রাবার ব্যান্ডস ব নিব, এই যে বিআই এর বিউটাডাইনের ব। আচ্ছা ভালো কথা।
পলিআইসোপ্রিন, পলিআইসোপ্রিন এভাবে পড়বা, সেটা হচ্ছে এই যে আইসো, আইসো, আইসোর স, সার্জিক্যালের স, আইসোর স, সার্জিক্যালের স। বা তুমি ধরো ডাক্তার হইছো, তুমি হাসপাতালে আইসে কিংবা ওটিতে আইসে কি পরবা? গ্লাভস পরবা। তুমি যেভাবে ইচ্ছা সেভাবে মনে রাখতে পারো। 3 নাম্বার তোমার মুখস্থ করারই দরকার নাই, 3 নাম্বার তোমার মুখস্থ করার দরকার নাই। এই দুইটা বাদে যা আছে সবই হইতেছে পলিক্লোরোপিন বা নিওপ্রিনের অংশ, পলিক্লোরোপিন বা নিওপ্রিনের অংশ। বাকি যা আছে তাহলে বয়ান্টসের ব আর সার্জিক্যালের স, আইসো, বাকি যা আছে সব হচ্ছে পলিক্লোরোপিন, মুখস্থ করারই দরকার নাই। এখন আসো আমাদের সংযোজন পলিমারকরণের কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হচ্ছে 2টা পয়েন্ট এখান থেকে আমি একটু মুখস্থ করাই দেই। অ্যালকিন আর প্রতিস্থাপিত অ্যালকিন সংযোজন পলিমার গঠন করে। উপযুক্ত তাপমাত্রা মুখস্থ রাখতে হবে, চাপ লাগবে, একটা প্রভাবকের মুখস্থ রাখতে হবে। এখন কাহিনী হইতেছে সংযোজন পলিমারকরণের এখানে একটা ছক আছে, তাই না? পলিভিনাইল ক্লোরাইডের যে ভিনাইল ক্লোরাইড, ভিনাইল ক্লোরাইড হচ্ছে মনোমার, এই ভিনাইল ক্লোরাইডের সংকেতটা চাই। কখনো কখনো এই প্রশ্নটা দেখছি, নিচের কোনটি পিভিসি, পিভিসি এর মনোমার, এই সংকেতটা আমাদের মুখস্থ রাখতে হবে। আমি ব্যবহার এখন তোমারে পড়াইতেছি, চলো। ব্যবহার আমরা এখান থেকে পড়বো না, ব্যবহার আমরা নিচ থেকে পড়বো, সেখানে বিস্তারিত বলা আছে। তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে জিগলার নাটা প্রভাবক। কি প্রভাবক? জিগলার নাটা প্রভাবক। Al2H5 এবং টাইটানিয়াম অথবা ভ্যানাডিয়াম টেট্রাক্লোরাইড ব্যবহার করা। এই জিগলার নাটা প্রভাবকটা আমাদের মুখস্থ রাখতে হবে। নিচের কোনটা? জিগলার নাটা প্রভাবক, জৈব অ্যালুমিনিয়াম যৌগ, জৈব অ্যালুমিনিয়াম যৌগ প্লাস টাইটানিয়াম অথবা ভ্যানাডিয়াম টেট্রাক্লোরাইড, এই জিনিসটা আমাদের মুখস্থ রাখতে হবে। নিচের কোনটি জিগলার নাটা প্রভাবক? ওকে, এই মানটাই যে এই যে চিত্র, এই যে সংকেতটা দিছে, এটা আমাদের লাগবে। আসো প্রথমে আসো আমরা লিখি, সেটা হচ্ছে পলিথিন কি কি কাজে ব্যবহার করা হয়। আমি যেভাবে এটা মুখস্থ করাবো A to Z সেম টু সেম ভাবে মুখস্থ করবা। ফার্স্টে হচ্ছে পলিথিনের ব্যবহার। তোমার যদি আমি এখন পলিথিন দেই, তুমি কি করবা? কোনো কিছু রাখবা। দোকান থেকে পলিথিন নিলে ভিতরে কি করে? তুমি ক্যারি করো বা কোনো কিছু রাখো। তাহলে যাবতীয় যা কিছু তুমি ক্যারি করতেছো বা রাখতেছো সেখানে পলিথিন। দেখো তো এদিকে আসো, তোমাকে আমি যদি বলি মগ পানি রাখো, বালতি পানি রাখো, টেবিল ক্লথে খাবার রাখো, ডাস্টবিনে ময়লা রাখো, পানির ট্যাঙ্কে পানি রাখো। মগ পানি রাখো, বালতিতে পানি রাখো, টেবিল ক্লথে খাবার রাখো, ডাস্টবিনে ময়লা রাখো, পানির ট্যাঙ্কে পানি রাখো। রাখো, রাখা যায়, সেটাই পলিথিন। মুখস্থ শেষ। এখন আসো পলিপ্রোপিলিন, এটা একটু কষ্ট করে মুখস্থ করো যে সবচেয়ে হালকা পলিমার প্লাস্টিক। আচ্ছা, এখন কাহিনী হচ্ছে তোমার এই জায়গায় একটু সমস্যা হবে, আমি একটু পরে আসতেছি। যে পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসি, নামের শেষে একটা ভিসি আছে, নামের শেষে ভিসি। অধিকাংশ ভিসি হইতেছে দেখবা হচ্ছে পাগল টাইপের। ম্যাক্সিমাম এতদিন যাবতীয় ছিল, এখন হয়তো বা ভিসি চেঞ্জ হইতেছে, একটু টুকটাক ভালো মানুষ ঢুকতেছে, কিন্তু ম্যাক্সিমাম ভিসিরা এতদিন ধরে ছিল হচ্ছে পাগল অমানুষ টাইপের লোকজন। যাদের মেলা মেলা ডিগ্রি। আমার একজন ভাই খুব সুন্দর কথা বলে যে ভিসি এর কি আছে, যাক এটা বলবো না, পরে একদিন বলবানি, পড়ালেখার মধ্যে ঢুকি। তো গল্পটা শোনো। ভিসি ভিসি হচ্ছে বৃষ্টি হইতেছে, তো সে ভিসি কি হইতেছে? বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি হয় সে কি গায়ে দিবে? কৃত্রিম চামড়ার তৈরি রেইনকোট গায়ে দিবে। আমার কথাটা শুনো, তোমার অটোমেটিকলি মুখস্থ হয়ে যাবে ভাই। ভিসি, বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টির সিজন, ভিসি কি করতেছে? কৃত্রিম চামড়ার তৈরি রেইনকোট গায়ে দিল। এখন রেইনকোট যে গায়ে দিছে, রেইনকোট গায়ে দিলে সে তার ইচ্ছা হয়েছে বৃষ্টিতে সে ভিজবে, কিন্তু ওই যে বলছি পাগল, কিন্তু তার বৃষ্টির পানি গায়ে লাগা যাবে না। সে কি করলো? সে কি করলো? ঘরের ছাদে কার্পেট বিছালো। কি বলছি? ভিসি ভিসি কৃত্রিম চামড়ার তৈরি রেইনকোট গায়ে দিয়ে ঘরের ছাদে কার্পেট বিছালো।
কার্পেট বিছালো, কার্পেট বিছিয়ে সে গ্রামোফোনে, গ্রামোফোনে, এদিক তাকাও, গ্রামোফোনে সিঁড়ির গান শুনলো বা সিরিঞ্জের গান শুনলো। এটা একটু বিদঘুটা হয়ে যায়, তবে এভাবে পড়ে দেখো আজীবন মনে থাকবে। তাহলে আমি কি বলছি বলতো, যে ভিসি সাহেব বৃষ্টির দিনে কৃত্রিম চামড়ার তৈরি একটা রেইনকোট পরে কোথায় গেছে, ঘরের ছাদে কার্পেট বিছাইছে, কার্পেট বিছায়ে আমাদের একটা গ্রামোফোন তার হাতে ছিল, সে গ্রামোফোনে কি গান চালাইছে, সিরিঞ্জের গান চালায়, সিরিঞ্জের গান চালায় বৃষ্টি এনজয় করতেছে। খুব চমৎকার বৃষ্টি এনজয়মেন্ট। হ্যাঁ, তোমার দেখো সবকিছু মুখস্থ হয়ে গেছে। আমি পলি যেই প্রোপিলিন এটা একটু পরে যাব, তারপরে দেখো আমরা পলিস্টাইরিনের মধ্যে যাই। স্টাইরিন, পলিস্টাইরিন, স্টাইরিনকে পড়বা স্টার জলসা, স্টার জলসা মেলা দিন আগের কাহিনী, যদিও স্টার জলসা আমি খুব কম দেখছি। ম্যাক্সিমাম আমার শৈশবকাল কাটছে হচ্ছে টম এন্ড জেরি, ডোরিমন, বেনটেন, হাতিম, আর অল্প কিছু হিন্দি সিরিয়াল আমি দেখছি, অল্প কিছু। ওই যে তোমার একটা সিরিয়াল থেকে, নামটা ভুলে গেছি, এ রিশতা ক্যা কেহলাতা হে সামথিং, এটা ছিল বোধহয়, হ্যাঁ এটাই ছিল। এরকম অল্প কিছু ইন্ডিয়ান সিরিয়াল দেখছি, বাট ম্যাক্সিমামই আমার হচ্ছে ওই টাইপের জিনিসগুলো দেখে বেশি অভ্যস্ত ছিলাম। আচ্ছা যাই হোক, আসো কাহিনী হইতেছে স্টার জলসায়, জলসা হয় তাই না, স্টার জলসায় সেই ভারত বাংলা সিরিজ চলে, নাটক চলে। তো যখনই ধরো একটা স্টার জলসা একটা নাটক শুরু হলো, ধরো রাত 6টা বা রাত 8টার সময়, তখন ঘরের কি অবস্থা হয়, সবাই সব কাজ ছাড়িয়ে টিভির সামনে বসে যায়। খেয়াল করো আমি কি বলছি, স্টার জলসায় যখন তুমি নাটক দেখবা সবকিছু ছেড়ে কিসে বসবা, টেলিভিশনের সামনে বসবা। এখন একটা বাড়িতে কি থাকে, একজন কর্তা থাকে। ধরো আমার বাসায় আমি রুমের মধ্যে বসে আছি, আমার বাচ্চা আছে, আমার বউ আছে, আর হইতেছে কাজের খালা আছে। তুমি একটা জিনিস চিন্তা করো, আমি কি করব, আমি কাপ নিয়ে চা খাইতে থাকবো, আমার বাচ্চা শিশু খেলতে থাকবে, এবং আমার বউ কসমেটিক্স দিয়ে ঘষতে থাকবে। হ্যাঁ, আর কাজের খালা খাবার পাত্র ধুইতে থাকবে। যখন ঠিক সন্ধ্যা 6টা 5 বা বাইজে যাবে, কি বলছি 6টা 5, কারণ আছে এটা এভাবে মনে রাখতাম, 6টা 50 বা 6টা 5 বাজবে, তখন সবাই সব বাদ দিয়ে স্টার জলসায় প্যাকেজ নাটক দেখবো। স্টার জলসায় কি নাটক দেখবো, প্যাকেজ নাটক দেখবো। ভাই ট্রাস্ট মি অর নট, আমার সাথে দরকার হলে রিক্যাপ দিয়ে আবার একটু পড়ি আমরা, চলো মুখস্থ হয়ে যাবে। যে স্টার জলসায় 6টা 50 বা 5টা 6টার সময় আমি বা কর্তা কাপ দিয়ে চা খাচ্ছে, শিশু খেলছে, তার বউ কসমেটিক দিয়ে ঘষতেছে, ওদিকে কাজের খালা খাবার পাত্র ধুচ্ছে, এমন সময় 6টা 5 বাইশ হলো, সবকিছু বাদ দিয়ে সবাই টেলিভিশনের সামনে বসে কি নাটক দেখতেছে, প্যাকেজ নাটক দেখতেছে। কি নাটক দেখতেছে, প্যাকেজ নাটক দেখতেছে। এখন আসো টেফলন, এটা মেডিকেল আইসে গেছে। টেফলনের মধ্যে এখানে একটা বিকারক লাগে, এখানে কি লাগে, এখানে একটা বিকারক লাগে। দেখো লেখা আছে ফেরাস সালফেট আর হাইড্রোজেন পারঅক্সাইড। ফেরাস সালফেট এবং হাইড্রোজেন পারঅক্সাইড হচ্ছে, এটা বিকারকটার নাম হচ্ছে ফেন্টন বিকারক। কি বিকারক, ফেন্টন বিকারক, মুখস্থ থাকবে ইনশাআল্লাহ। কি বিকারক, ফেন্টন বিকারক, খবরদার এটা ভুলে যাওয়া যাবে না। এখন এর ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ। রান্নার ফ্রাই প্যানে কোটিং দেওয়া হয় কোনটির, কিংবা তোমাকে বলতে পারে নন স্টিকিং যেই ফ্রাই প্যান গুলো আছে, নন স্টিকিং যে ফ্রাই প্যান বা রান্নার ফ্রাই প্যান যাই বলুক না কেন, তুমি মনে রাখবা প্যান। তাহলে প্যান লিখতে হলে তুমি লাগাইছো প এর পরে আসবে হচ্ছে ফ একটা জায়গায় আছে টেফলন, কি আছে টেফলনের ফ, তাহলে টেফলনের ফ আর প্যানের প। এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মেডিকেল এসে গেছে, যে রান্নার ফ্রাই প্যানে, নন স্টিক ফ্রাই প্যান বা রান্নার ফ্রাই প্যানের নিচের কোনটি ব্যবহার করা হয়।
তুমি প্যান দেখবা তো টেফলন দাগাই দিয়ে আসবা। এখন টেফলনের মধ্যে দেখো, টেফলনের মধ্যে আমি একটা ভাইব খুঁজে পাই, টাইটানিক ভাইব। আশা করি সবাই টাইটানিক মুভিটা দেখছো, অনেকবার আমিও দেখছি, ছোটকালে দেখছি, মেজোকালে দেখছি, বড়কালে দেখছি। তো টাইটানিক মুভিটা যে টাইটানিকের উপর নির্ভর করছে, টাইটানিকটা আসলে কি একটা জাহাজ, খেয়াল করো, একটা জাহাজ, মানে জাহাজের রজ্জু আর ভাল্ব, জাহাজের রজ্জু আর ভাল্ব। এবং টাইটানিক জাহাজটাকে কি বলা হয়েছিল, যে টাইটানিককে কেউ ভাঙতে পারবে না, তার মানে এটা হচ্ছে অভেদ্য বা দুর্ভেদ্য, কেউ এটা ভেদ করে যেতে পারবে না। যেই জিনিসকে ভেদ করে যাইতে পারা যায় না তাকে কি বলা হয়, ইনসুলেটর। মানে কি, যন্ত্রপাতিতে অন্তরক, অন্তরক সে একটা বাধাস, কেউ তাকে ভাঙতে পারবে না। দেখো হয়ে গেছে। এখন আর একটা জিনিস, রান্নার প্যানের উপর টেফলনের নন স্টিকিং আয়বরণী বা কোটিং দেওয়া হয়, যে প্যান তোমার বইলেই দিবে, প্যান তোমাকে বইলেই দিবে। হ্যাঁ, তো আমি জিনিসটা মনে রাখতাম যে নন স্টিকি মানে হচ্ছে নন ভাঙ্গা টাইপ। ওই যে তুমি টাইটানিককে ভাঙতে পারতেছো না, না মানে হচ্ছে নন, নন স্টিকি আবরণী। বা অন্তরক, তুমি এটাকে ভেদ করে যাইতে পারতেছো না, অন্তরক বা ইনসুলেটর। আর টাইটানিক যেহেতু জাহাজের নাম, তাহলে সেটা জাহাজের রজ্জু বা ভালভ। আর টেফলনের ফ প প ফ, পতে প্যান। আমাদের কাহিনী হয়ে গেছে। ঝামেলা যেটা হয়েছে সেটা হচ্ছে পলিপ্রোপিলিনের মধ্যে একটা কথা লেখা আছে, দেখো, সে হচ্ছে রজ্জু বা রোপ আর কার্পেট। যদি জাহাজের রজ্জু বলে তাইলে বললাম তোমার লিখতে হবে হচ্ছে টাইটানিক অর্থাৎ টেফলন। আর খালি রজ্জু বললে সেটা হইতেছে পলিপ্রোপিলিন, পলিপ্রোপিলিন। আরে রজ্জু কার্পেট এগুলি সূক্ষ্ম সুতা দ্বারা তৈরি হয় না, আর সুতা কি অনেক হালকা না? তাহলে এইটা যদি তুমি মনে রাখো যে সবচেয়ে হালকা পলিমার, হালকা পলিমার সেটা হচ্ছে প্রোপিলিন, তাহলে বাকিগুলো অটোমেটিকলি মুখস্থ থাকবে। দেখো আমি বললাম তোমাকে, আলহামদুলিল্লাহ আমাদের পলিমারের ইচ অ্যান্ড এভরিথিং পড়াই দিচ্ছি, ঠিক আছে? আমাদের এখান থেকে আর কিচ্ছু নাই, কিছু জিনিস আসছে আমি তোমাকে পড়াই দিচ্ছি। সেটা হচ্ছে ডেক্রন। ডেক্রনের অপর নাম হচ্ছে টেরিলিন। এটার কাহিনীটা কি, টেরিলিন কি ব্যবহার করা হয়, বা পিইটি বা পিইটি। সহজ কথায় খেয়াল করো, পলিয়েস্টার থেকে মাইলার নামে প্লাস্টিক ফিল্ম বা রেকর্ডিং টেপ তৈরি করা হয়। টেরিলিন, টেরিলিন বা ডেক্রন, টেরিলিন বা ডেক্রন বা পলিথিন টেরিথ্যালেট থেকে কি তৈরি করা হয়, রেকর্ডিং টেপ বা ফিল্ম বা সুতা। তাহলে এই জিনিসটা একটু কষ্ট করে মনে রাখতেই পারো। টেরিলিন, টেরিলিন, টেরিলিনের টেপ, তাহলে টেপ কি, ওয়ান কাইন্ড অফ সুতা, ওয়ান কাইন্ড অফ সুতা। আর ফিল্মও সেম থিং। তুমি দেখছো কিনা ক্যাসেটের ফিল্ম দেখছো? আমরা আগে ক্যাসেট চালাইতাম, এবং ক্যাসেট যখন নষ্ট হয়ে যায় তো ওই ক্যাসেটের ছোট ছোট তো খোপ থাকে, ভেতরে সুতা বের করতাম, সুতা বের করে লাগাইতাম, চিকচিক করতো, ওইটাই হচ্ছে ফিল্ম। তাহলে ওইটাও তো সুতার মতোই, ওইটাও তো টেপের মতোই। নিচের দিকে একটা কথা লেখা আছে, সেটা হচ্ছে এই যে কৃত্রিম সুতাদের তৈরি করে বস্তুত ডেক্রন বলা হয়। আবার পলিথিন টেরিথ্যালেট বিভিন্ন কন্টেইনার উৎপাদনে ব্যবহৃত হয়। অর্থাৎ এই যে আমরা তোমাকে পড়াইতেছি, এই যে জিনিসটা পড়াইতেছি ডেক্রন, ডেক্রন কি তৈরিতে, কন্টেইনার তৈরিতে ব্যবহৃত হয়। ওই যে ডেক্রনের অপর নাম টেরিলিন, কন্টেইনারের টেরিলিন। আমি লাস্ট যে একটা জিনিস তোমাকে পড়াবো, ডেক্রন বা টেরিলিনের ব্যবহারটা আসলে এখানে লেখা আছে। ডেক্রন বা টেরিলিন কৃত্রিম সুতাকে প্রাকৃতিক সুতা, কার্পাস তুলার সুতার সাথে এত 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 মিশে কাপড় উৎপাদনভাবে প্রস্তুতকৃত বেন্ডিং সুতার কাপড় 100% এত কাপড়ের মতো আরামদায়ক হয়। এটাই মানে টেরিলিন মানেই মনে রাখবা সেটা হচ্ছে সুতার সাথে সংশ্লিষ্ট, আর কিছু লাগবে না। পলিমার অণুতে গ্লাইকোসাইডিক আর পেপটাইড বন্ধনী, গ্লাইকোসাইডিক বন্ধনী বলে আমরা জানি, গ্লাইকোসাইডিক বন্ধনী শর্করা থাকে, পেপটাইড বন্ধনী আমরা জানি, ঠিক আছে? পলি প্রোটিনে থাকে, এখান থেকে আর কিছু লাগবে না। গ্লুকোজের কতটি স্টেরিও সমাণু সম্ভব? 16টি, 2 টু দি পাওয়ার 4। কাইরাল কার্বনের সংখ্যা 4, তাহলে 2 টু দি পাওয়ার 4 সংখ্যক সম্ভব। এখান থেকে আর সেরকম কিছু পড়ার নাই, আমি তোমাকে আর পড়াবো না। তবে হ্যাঁ, শেষের দিকে দেখো প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি আর কোয়াটারনারি আছে। মনে রাখবা সেকেন্ডারি মানেই হতেছে তোমার মাংস, টেন্ডন আর রক্তের সাথে সংশ্লিষ্ট, অর্থাৎ এই তিনটা জিনিস। সেকেন্ডারি মানে কি, সেকেন্ডারি মানে মাংস, টেন্ডন আর ধমনী, মাংস, টেন্ডন, ধমনী, এটা হচ্ছে সেকেন্ডারি। টারশিয়ারি আমি আগেও পড়াইছি, এটা তৃতীয় অধ্যায়, বোটানি তৃতীয় অধ্যায় পড়ার সময় আমি সুন্দর করে লিখেও দিছিলাম। টারশিয়ারি মানেই হচ্ছে আরবিসির হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন তিনটা থাকে,
মায়োগ্লোবিন, নামের মধ্যে কি আছে? গ্লোবিন। গ্লোবিন মানে হচ্ছে টার্সিয়ারি, মনে রাখবা। এনজাইম সমূহ, দুধের কেসিন, অ্যালবুমিন। এগুলি মুখস্থের বিষয়, আমি আগে এটা তোমাদেরকে খুব সুন্দর করে নোট করে মুখস্থ করাই দিছি। এখান থেকে আর সেরকম কিছু নেই। একটা যৌগটা খুব গুরুত্বপূর্ণ, নিচের কোন যৌগ লিভার সিরোসিস বা জন্ডিস ঘটায়? উত্তর হচ্ছে ক্লোরিন যুক্ত জৈব যৌগ। কি যৌগ? ক্লোরিন যুক্ত জৈব যৌগ। ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। এইখানে শেষ হয়ে হইল না শেষ, এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে দেখো, কফি থেকে ক্যাফেইন নিষ্কাশনের দ্রাবক রূপে কোনটি ব্যবহার করা হয়? ডাইক্লোরোমিথেন। একটা কার্বন, দুইটা ক্লোরিন, দুইটা হাইড্রোজেন, তাহলে টোটাল যৌগটা কি ছিল? CH4, তাহলে এটা মিথেন। ডাইক্লোরো, দুইটা ক্লোরিন যুক্ত করে দিছো, দেখো এর সাথে দুইটা ক্লোরিন যুক্ত করে দাও, কি হবে? CH2Cl2, তাহলে এটা হচ্ছে ডাইক্লোরো মিথেন, নট ইথেন। তাহলে কফি থেকে, মনে রাখতে হবে, কফি থেকে ক্যাফেইন তৈরির সময় দ্রাবক হিসেবে কোনটি ব্যবহার করা হয়? ডাইক্লোরোমিথেন। মুখস্থ রাখো। আর একটা জিনিস আমি তোমাকে মুখস্থ রাখতে বলবো, ড্রাই ওয়াশিং দ্রাবক হিসেবে কোনটি ব্যবহার করা হয়? কার্বন টেট্রাক্লোরাইড। এটা প্রচুর পরিমাণে আসছে, প্রচুর 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 পরিমাণে আসছে। ড্রাই ওয়াশিং দ্রাবক, দেখো দ্রাবক সবার শেষে ক, তাহলে ক থেকে শুরু হবে, কার্বন টেট্রাক্লোরাইড। ঠিক আছে, কার্বন টেট্রাক্লোরাইড। দ্যাটস অল অ্যাবাউট আমাদের জৈব রসায়ন। আমি সবচাইতে সুন্দরভাবে বইটা তোমাকে গুছাই দিছি। এখন কথা হচ্ছে তোমাকে বারবার রিভিশন দিতে হবে এবং অবশ্যই মাস্টার কোশ্চেন ব্যাংকটা সলভ করতে হবে। বেস্ট অফ লাক।